আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে 6 উইকেটে জয়, দেশে ফিরলে টাইগারদের রাষ্ট্রীয় সম্বর্ধনা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সংবাদপত্রে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা বন্ধের অনুরোধ সম্পাদকদের। অবৈধ অস্ত্র উদ্ধারে মধ্যরাত থেকে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু। ধরা হবে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদকের গডফাদারদেরও, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানহানির 5 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। সিএমএম কোর্টের রায়। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিএনপির। এবং আয়নাঘরে 8 বছর বন্দি জীবনের লোমহর্ষক বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি। ডিবি অফিসার ভাতের হোটেল হবে না, প্রতিশ্রুতি নতুন গোয়েন্দা প্রধানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে তাদের 2-0-তে হারিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো সিরিজ জিতল লাল সবুজের দল। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস আর সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ। স্মরণীয় এই জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা। পরাগ আরমানের রিপোর্ট। ইতিহাসের প্রেক্ষাপট প্রস্তুতি ছিল, সকাল থেকেই ছিল আনন্দ উল্লাসের অপেক্ষা। চতুর্থ ইনিংসের ব্যাটিং চ্যালেঞ্জ পেছনে ফেলে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে দেশীয় ক্রিকেটের মুকুটে আরও একটি সাফল্যের পালক জুড়ে দিলেন শান্ত মুশফিক সাকিবরা। পাকিস্তানকে তাদেরই মাটিতে বাংলা ওয়াশ করে ইতিহাস গড়ল নতুন দিনের বাংলাদেশ। 56তম ওভারে সাকিব আল হাসান আবরার আহমেদের বল কাবার অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকাতেই ইতিহাসের জন্ম দেয় বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-0-তে জিতে হোয়াইট ওয়াশ করল লাল সবুজের দল। অবশ্য 185 রানে জয়ের লক্ষ্যে নেমে আগের দিন বিনা উইকেটে 42 রান তুলতেই জয়ের সুবাস পেয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। শেষ দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতার। দলের 58 রানে জাকিরের বিদায়ের পর 70 রানে সাদমানকেও হারায় বাংলাদেশ। তবে লাঞ্চ বিরতি পর্যন্ত 2 উইকেট হারানো টাইগারদের পুঁজিতে জমা 122 রান। জয় থেকে তখনও 68 রান দূরে বাংলাদেশ। 38 রানের পুঁজিতে শান্ত সাজঘরে ফেরার পর মমিনুল আউট হন 34 রানে। তখনও জয়ের জন্য টাইগারদের প্রয়োজন 32 রান। নতুন কোনো ঘটনা ঘটেনি। সাকিব আল হাসানকে নিয়ে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন মুশফিকুর রহিম। এর আগে পাকিস্তানের 274 রানের জবাবে প্রথম ইনিংসে 262 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। টাইগারদের পেস আক্রমণে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 172 রানে। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, বাংলাদেশের টেস্ট সিরিজ জয় নিয়ে আরও রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। এবারে ফিরে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সমাজের নানা অসঙ্গতি সহ সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কারে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চান তিনি। এ সময় সম্পাদকরা যাচাই বাছাই ছাড়া গণহারে হত্যা মামলা দেয়া বন্ধ করতে ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানান। তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইনের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালা কানুন বাতিলের দাবিও জানান সম্পাদকরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার 20 জন সম্পাদক। বৈঠকে সম্পাদকরা এজেন্ডা অনুযায়ী কাজ করতে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল বেঁধে দিলে রাষ্ট্র সংস্কার ব্যাহত হবে।
সংবিধান পরিবর্তন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, নির্বাচন কমিশন সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে গণমুখী করে গড়ে তোলার প্রস্তাব করেন তারা। জানান, এসব বাস্তবায়নে জাতীয় ঐক্যমতের প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি, যাচাই বাছাই ছাড়া গণহারে হত্যা মামলা বন্ধ ও সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন সংস্কারের পরামর্শ দেন সম্পাদকরা। কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, তারপরে পুলিশ রিফর্ম, এগুলো সব কিছু যদি একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই, এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম চাই। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব বলেন, রাষ্ট্রের মধ্যে বিদ্যমান অসঙ্গতি ও সরকারের ভুল ত্রুটির গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার। রাষ্ট্র সংস্কারে যতদিন প্রয়োজন ততদিন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে, এই সুযোগ ইটস এ লাইফ টাইম অপরচুনিটি দেশটাকে মেরামত করার জন্য। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরও একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার 57 প্রবাসীর সবাইকে ক্ষমা করে দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। রাত 12টার পর থেকেই এই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদকের গডফাদারদেরও ধরা হবে। এ সময় উপদেষ্টা আরও জানান, মিয়ানমার সীমান্তে সমস্যা নিরসনে কাজ করছে সরকার। এদিকে আজকের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে দুর্বৃত্তরা, লুট করে অস্ত্র, গোলা বারুদ। পুলিশ সদর দপ্তর জানায়, এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন ধরনের 3,880টি অস্ত্র উদ্ধার হয়েছে। 2,86,353 রাউন্ড গুলি, 22,201টি টিয়ার শেল এবং 2,139টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। ঢালাও মামলা, প্রতিষ্ঠান ঘেরাও, জোর করে পদত্যাগ, আদালতে আসামিকে আক্রমণ করে বলা হয় অস্থিতিশীলতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কীকরণ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই অতি উৎসাহী স্বার্থান্বেষীদের চিহ্নিত করে অচিরেই অভিযান চালানো হবে। বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরে জানাতে হবে। এতে আরও জানানো হয়, দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। ফলে বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। মানহানির 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2016 সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 2 বিচারক তাকে এসব মামলায় খালাস দেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির 5 মামলার বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তা প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 2 বিচারক দীর্ঘ 8 বছর পর সব মামলা থেকে বেগম জিয়াকে খালাস দেন। এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত
অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক 1, 2, 5 মামলা করেছে। খালেদা জিয়ার আইনজীবী জানান 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 3 নভেম্বর সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে 4টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। একই বছরের 30 আগস্ট, 15 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে বেগম জিয়াকে দুর্নীতি মামলা সাজা বাতিল করে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা সরকারের সরাসরি মদদেই দেশি বিদেশি চক্রান্তে 2009 সালে পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, মূলত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিতেই পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে তৃতীয় শক্তি মাতব্বরির সুযোগ নেবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে ঢাকা উত্তর জামায়াত ইসলামী। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। এ সময় দলটির আমির শফিকুর রহমান বলেন, আগে সাংবাদিকদের হাত অদৃশ্য শিকলে বাঁধা ছিল, এখন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে বলে আশা করেন তিনি। জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের আমির। জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে, তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। রাজনীতিবিদরা যেন তোষামতকারীদের পাল্লায় পড়ে জনগণের স্বার্থ রক্ষা করতে ভুলে না যান, সে বিষয়েও সচেতন হতে বলেন তিনি। যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন। তারা যেন জটিল এবং সংকীর্ণ মনা না হন, তারা যেন এক ছোকা না হন, তারা যেন তোষামতকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান, তারা যেন জনগণের খাদেম হন, তারা যেন জনগণের মালিক না হন। এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগায় আসে। জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তবে আন্দোলনে শহীদ পরিবারগুলোকে ন্যায় বিচার পেতে আইনি সহায়তা দিতে প্রস্তুত তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
গুমের পর ৮ বছর বন্দী জীবনের লোমহর্ষক বর্ণনা দিলেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্দীদের আহাজারি আর প্রতিরাতে মৃত্যুর ভয় নিয়ে কেটেছে তার এক একটি দিন। বিশ্বের সকল কবি সাহিত্যিক মিলেও আয়নাঘরে বন্দীদের কষ্টের বর্ণনা লিখে শেষ করতে পারবে না বলে মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। মগবাজারের বাসা থেকে ২০১৬ সালের ২৩ আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় জামাত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিন আমান আজমিকে। নানা চেষ্টা করেও দীর্ঘ ৮ বছর আজমির কোনো সন্ধান পায়নি তার পরিবার। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান সাবেক এই সেনা কর্মকর্তা। কিভাবে গুম হলেন আর কিভাবে কেটেছে তার ৮ বছরের বন্দী জীবন, নির্মম নির্যাতন ও আয়নাঘরের সেই লোমহর্ষক বর্ণনা দেন নিজেই। বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ করতাম, আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি মৃত্যু হয়, আমাকে শহীদের মর্যাদা যদি আমার লাশ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়েছে, মাতৃসন্তানের কাছে, মানুষের অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখা শেষ করতে পারবে না। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আমান আজমি বলেন, ৮ বছর আলো বাতাসহীন অন্ধকার ঘরে বন্দী করে রাখা হয় তাকে। সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি বাংলার মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার চোখ ৪১,০০০ বারের মতো আমি হিসাব করেছি। এই ৮ বছরে মোট ৪১,০০০ মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের এখানে চোখ এত জোরে বাত, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে গোলাম আজম পুত্র তার গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। বলেন, রাজনৈতিক কারণে আর যেন কাউকে এমন নিষ্ঠুরতার শিকার হতে না হয়। যত রকমের যত গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলোর দোষী ব্যক্তিদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে শাস্তি প্রাপ্য দেবে, সরকারের কাছে আহ্বান জানাই। দীর্ঘদিন গুম থাকার কারণে শারীরিক ও মানসিক নানা অসুস্থতায় ভুগছেন বলে জানান চৌকস এই সাবেক সেনা কর্মকর্তা। কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে, ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই, আজমিকে চাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভাতের হোটেল হবে না ডিবি অফিস, হবে সেবা কেন্দ্র। কাউকে গুম করবে না পুলিশের এই বিশেষ ইউনিট। দায়িত্ব নিয়ে এটিএন বাংলাকে এসব কথা বলেন গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবেন, তবে রাজনৈতিক হাতিয়ার হবে না পুলিশ। নিরঞ্জন দেবের ক্যামেরায় মাহবুব কবিল চপরের বিশেষ রিপোর্ট। ১৯৯৮ সালে পুলিশে যোগ দেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক। কিন্তু ১৯ মাসের মাথায় তাকে চাকরিচ্যুত করা হয়। ২০০২ সালে মামলা করে চাকরি ফিরে পান তিনি। পরে আবারও বঞ্চনার শিকার। তার ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত আইজিপি হলেও তিনি থেকে যান এসপি পদেই। ৫ আগস্ট পট পরিবর্তনের পর ডিআইজি পদমর্যাদায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৭-১৮ বছর নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অপমানিত হয়েছি বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মকর্তার দ্বারা। অনেকে ট্রল করতো যে ডিবি মানে হচ্ছে ভাতের হোটেল, কেউ কেউ বলতো যে হারুনের ভাতের হোটেল। এটা কি ভাতের হোটেল থাকবে নাকি সেবা কেন্দ্রে আসলে পরিণত করবেন আপনারা? এখানে কোনো ভাতের হোটেল, চাইনিজ হোটেল বা চায়ের হোটেল কিছুই থাকবে না। এখানে সেবামূলক প্রতিষ্ঠান থাকবে। মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। ডিবি অফিসের মধ্যেও আয়নাঘর দেখেছিলাম আমরা। সেই আয়নাঘরটা কি এখনো থাকবে নাকি আসলে ডিবি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করা হবে? এখানে কোনো আয়নাঘর বা মানুষের কষ্ট হয় কোনো কিছুই থাকবে না। সরকার কর্তৃক আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। ডিবির সাদা পোশাকে লোকে উঠিয়ে নিয়ে গেছে, ডিবি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো বন্ধ হবে কিনা? অবশ্যই আমরা চাই না গুম খুন কোনো কিছুর সাথে জড়িত হওয়ার জন্য। ছাত্র জনতার
অভ্যুত্থানের ফলে যে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তাদের নির্দেশাবলীতে আমরা আমাদের কাজ করে যাব। আমরা চাচ্ছি ডিবি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে এবং বিশ্বেও যেন ব্যাপক পরিচিতি পায় একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা সেভাবেই কাজ করে যাব। আপনার সময়টা থেকে আপনি সেই নিশ্চয়তা দিতে পারবেন যে কোনো রাজনৈতিকভাবে ডিবি অন্তত ব্যবহৃত হবে কিনা, হবে না? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথেষ্ট রকম সহযোগিতা করছেন এবং কোনোভাবেই এটা আমরা কাম্য করব না যে কখনো অন্যায় করে ডিবি তার কাজ করবে। এখানে কোনো রকম অরাজকতা, কোনো রকম দলাদলি, কোনো কিছু বরদাস্ত করা হবে না। ডিবির কোনো সদস্য যদি অনিয়ম করে, ইভেন আপনার বিরুদ্ধে যদি অনিয়মের কেউ অভিযোগ করে, সবগুলো বিষয় তদন্ত হবে কিনা বা তদন্ত পরে দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে কিনা? অবশ্যই তদন্ত হবে, সে আমি হই আর যেই হোক, তদন্ত অবশ্যই হবে এবং তদন্তের পরে যদি প্রমাণিত হয় তার বিচার অবশ্যই হবে। পরিবর্তনের যে আশ্বাস দিলেন, এই পরিবর্তনটা আসলে কবে থেকে আমরা দেখতে শুরু করব? আমাদের পরিবর্তন অলরেডি শুরু হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফিকে আটক করা হয়েছে। গত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত 5 অগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই মূলত আবদুল্লাহ হিল কাফিকে আটক করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে বলা হয়, দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে $5 বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী সহ আওয়ামী সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি দুদক। গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। মালয়েশিয়ায় ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই $5 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোজাটম, যাতে মধ্যস্থতা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকী। বিচারপতি AKM আসাদুজ্জামানের বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। অ্যান্টি কারাপশন কমিশন থেকে আমরা কোনো রেসপন্স পাইনি এবং তার জন্য আমরা রিট দায়ের করেছি যেন মহামান্য আদালত অ্যান্টি কারাপশন কমিশনকে ডিরেকশন দেন, অ্যান্টি কারাপশন কমিশন যেন এটা সঠিক তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট মহামান্য হাইকোর্টকে প্রেজেন্ট করে এবং সেটার প্রেক্ষিতে যেন মহামান্য হাইকোর্ট বিচার করতে পারেন, সেই রিলেটেড আজকে আমরা একটা রিট দায়ের করেছি। মেগা প্রকল্প বাস্তবায়ন, ঋণ চুক্তি, জ্বালানি, ব্যাংক খাত সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 2 থেকে 3 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা দেওয়া হবে। আগামী 2 মাসের মধ্যে শেষ হবে কমিটির কাজ। শ্বেতপত্র তৈরির বিষয়ে দেশ ও বিদেশের বিশিষ্টজনের মতামত নেওয়া হবে বলেও জানান এই অর্থনীতিবিদ। যে সমস্ত গবেষণা ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে আছে সেগুলোকে আমরা পর্যালোচনা করব, সেগুলোকে আহরণ করে তার ভিতর থেকে কিছু সামনের দিকে আগানোর চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সিদ্ধান্তের অংশ আছে সেটা হলো বিভিন্ন অংশীজনের সাথে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। সরকার পরিবর্তনের কারণে ব্যাংকিং খাতে আস্থা ফেরায় প্রবাসী আয়ে সুবাতাস বইতে শুরু করেছে। অর্থ পাচার বন্ধ থাকায় অগস্টে দেশের রেকর্ড $222 কোটি রেমিটেন্স এসেছে। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সম্মানিত করার পাশাপাশি সুযোগ সুবিধা দেয়া গেলে রেমিটেন্স আরও বাড়বে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স আরও বাড়াতে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে রেমিটেন্স প্রবাহ বন্ধ রেখেছিলেন প্রবাসী কর্মীরা। এর প্রেক্ষিতে আগস্টের প্রথম দিকে আসে মাত্র 96.6 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়। আওয়ামী লীগ সরকার পতন হলে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। গেল মাসে 168টি দেশ থেকে 1 কোটিরও বেশি প্রবাসী কর্মী 222 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা 2023 সালের আগস্ট মাসের চেয়ে 39% বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের বাজার দর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগে যে 2 পয়েন্ট ব্যান্ডটা ছিল সেটাকে ইনক্রিজ করে একটু বাড়ানো হয়েছে, যার ফলে রেটটা অনেকটা মার্কেট বেসড হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে ব্যাংকিং সিস্টেমেও একটা ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন কর্পোরেট ব্যাংক মালিকরা ব্যাংকের নামে রেমিটেন্স সংগ্রহ করে তা দেশে না পাঠিয়ে আত্মসাৎ করতেন, ফলে ব্যাংকিং চ্যানেলে আস্থা হারিয়েছিলেন প্রবাসীরা। কর্পোরেট ব্যাংকগুলোর মালিক ছিল তথাকথিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলো দখল করে রেখেছিল। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব আইনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো। এইসব ব্যাংক মালিকরা কিন্তু তাদের যে বিদেশে রেমিটেন্স হাউসগুলো ছিল তারা কিন্তু যে অর্থটা কালেকশন করতো সেই কালেকশন কিন্তু অর্থটা কিন্তু দেশে আনতো না। সে নিজে বাড়ি করতো, গাড়ি করতো, সম্পদ করতো, আন্ডার ইনভয়েসিং এর টাকা দিত। সুতরাং এই রিং থেকে যখন এরা আউট হয়ে গেল, এটাই কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহ এখন বাড়তে থাকবে। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর অন্তত 14.88 বিলিয়ন মার্কিন ডলার ধরে রাখার শর্ত ছিল, যা এরই মধ্যে পূরণ হয়েছে। তাই রেমিটেন্সের এই গতি ধরে রাখতে প্রবাসীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এখন আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে একটু সম্মান প্রদান করা হচ্ছে। প্রবাসীদের জন্য কোনো বন্ড তৈরি করা যায় কিনা, প্রবাসীদের সন্তানদের যদি লেখাপড়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয় যে প্রত্যেকটি সরকারি স্কুলে প্রবাসীরা 1% 2% তাদের সন্তানরা লেখাপড়া করতে পারবে, বা তাদের জন্য বিশেষ এলাকা একটা বরাদ্দ করে একটা জমি সরকারি মূল্যে দেওয়া যেতে পারে। এই সকল নানা রকম ভাবে যদি তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, এই 6 মাসেই কিন্তু আমরা মনে করি আমরা 30-32 বিলিয়ন ডলার পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে পারবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, বাংলা ব্যাংক আছে, সবাই মিলে এই রেমিটেন্স বৃদ্ধির কাজগুলো করে থাকে এবং সেটা কিন্তু কন্টিনিউ আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমরা মনে করি যে সামনেও হয়তো রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে 4.12 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাজনীতি সমর্থক ডক্টর মোহাম্মদ আলমগীরকে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সব ধরনের কার্যক্রম থেকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ। রাজধানী সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপকর্মের বিচারের দাবি জানান তারা। এ সময় তারা আরও বলেন, 2 মেয়াদে 8 বছর কুয়েটের ভিসি থাকা অবস্থায় ক্যাম্পাসের নোংরা রাজনীতি ও বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন তিনি। ইউজিসির সদস্য হিসেবে কাজ করার সময়ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করার দাবিও জানায় বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গার্মেন্টস আর ওষুধের বাজার দখল করতেই শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা হচ্ছে বলে মনে করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে মালিকদের নির্দেশ দেন উপদেষ্টা। শ্রমিক নেতারা বলছেন, ঝুটের ব্যবসা আর শ্রমিকদের নিয়ন্ত্রণে নিতেই অসন্তোষ তৈরি করছে একটি চক্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চকল। দায়িত্ব নেবার পর নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে। গাজীপুর, সাভার, আশুলিয়া এলাকায় বিক্ষোভও করেছেন অনেকেই। এতে বন্ধ হয়েছে শত শত গার্মেন্টস ও কারখানা। শ্রমিকদেরকে নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য আমরা আজকে বন্ধ রেখেছি। শ্রমিক নেতারা বলছেন, সরকার পরিবর্তনের পর নানা দাবিতে মাঠে নেমেছেন বৈষম্যের শিকার কর্মীরা। ঝুটের ব্যবসা দখল ও শ্রমিকদের হাতে রাখতে
তাদের আন্দোলনকে উস্কে দিচ্ছে একটি নতুন গ্রুপ। গার্মেন্টসে বিশেষ করে যারা খাদ্য সরবরাহ করত বা শ্রমিকদের মধ্যে শ্রমিক সরবরাহ করত, এরকম কিছু সুবিধাভোগী ব্যবসায়ী তারা বাদ পড়েছে। নতুন ঢোকার জন্য কিছু লোক প্রাণপণ চেষ্টা করতেছে। মালিকদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে, যাকে ঝুটটা দিবে তার ক্ষমতা থাকতে হবে, সে যাদেরকে শ্রমিকদেরকে দমন করতে পারে। শ্রমিক আন্দোলনে বহিরাগতদের ইন্ধন আছে বলে নিশ্চিত হয়েছে সরকার। তাদের ষড়যন্ত্র ঠেকাতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে বলে জানান শ্রম উপদেষ্টা। শুধু গার্মেন্টস না, যেমন নন আরএমজি সেক্টরে যে ঔষধ শিল্প, আমরা দেখেছি গত 50 বছরে কখনো সেখানে কোনো আনরেস্ট হয়নি, কারণ বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেও তারা টপ 10-এর মধ্যে আসে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিছু বহিরাগত লোকজন ঢুকে আর সেখানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। যারা ক্রেতা আছে দেশের বাইরে, তাদের কাছে তুলে ধরা যায় যে এখানে পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে সেটা তাদের জন্যই আসলে পথ তৈরি করে দেয়। আমাদের এই বাজার দখলের এক ধরনের পায়তারা চলছে, আমরা এটিকে কঠোর হস্তে দমন করব। একই সাথে শ্রমিকদের যেসব ন্যায্য এবং আইনসঙ্গত দাবি আছে সেগুলো পূরণেও এই সরকার কাজ করবে। 2023 সালে শ্রমিক আন্দোলনের সময় যেসব মামলা করা হয়েছে তা প্রত্যাহার করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। মিথ্যা এবং নিপীড়নমূলক মামলায় আমরা প্রত্যাহার করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের শ্রমিকদের আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই মঙ্গোলিয়া সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর আন্তর্জাতিক আদালত তার উপর গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে পা রাখলেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতরে পা রাখেন পুতিন। তার এই সফরকে কেন্দ্র করে সেখানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাতরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে 2 দেশের পতাকা দিয়ে সাজানো হয়। সেখানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখেলের সাথে সাক্ষাৎ করেন পুতিন। এদিকে মঙ্গোলিয়া সরকারের প্রতি পুতিনকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে ইউক্রেন, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি মঙ্গোলিয়া। এবারে পার্টেক্স খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টাইগারদের এই জয় ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরাগারমানের আরেকটি রিপোর্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট 6 উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়কে মহিমান্বিত করেছে লিটন মিরাজের মহাবিপর্যয় সামাল দেয়ার অসীম সাহস। বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে দলকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বার্তায় তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদেরকে সম্বর্ধনা দেয়া হবে এবং অপ্রতিরোধ্য বাংলাদেশের এই জয়ে টাইগারদের অভিনন্দিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। ভবিষ্যতেও যাতে এটা সাস্টেইন করে এবং আমরা আরো ভালো করতে পারি সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রান তাড়া করতে নেমে 26 রানে 6 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন মিরাজ 165 রানের অসাধারণ এক জুটি গড়ে দলের বিপর্যয় ঠেকান। মিরাজ 78 রানে আউট হলেও 138 রানের ইনিংস খেলেন লিটন দাস। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, জয়ের এই ধারা যেন ভারত সিরিজেও অব্যাহত থাকে, তবে এখন জয়ের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান তারা। এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়। আর মুশফিক ভাই, সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনই খেলাটা শেষ করুক। I never think about negative because if you think negative, definitely you cannot perform well in these conditions. চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই 2টি টেস্ট ও 3টি টি20 ম্যাচের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগারমান, এটিএন বাংলা।
17 বছরের ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। 37 বছর বয়সী এই তারকা জাতীয় দলের জার্সিতে 142 ম্যাচে গোল করেন 69টিতে। 2007 সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় সুয়ারেজের। দেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেন তিনি। তবে বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা বিতর্ক রয়েছে তাকে নিয়ে। এর মধ্যে রয়েছে 2010 সালে জার্মান বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বিখ্যাত হ্যান্ডবলের মুহূর্তটি। বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বিখ্যাত হ্যান্ডবলের মুহূর্ত, আবার ইটালির কেলিন্নিকে কামড়ে দেওয়ার মুহূর্ত, আবার ইন্টার মায়ামি ক্লাবে লিওনেল মেসির সতীর্থ 2011 সালে কোপা আমেরিকা ট্রফিও জিতেছিলেন। খেলেছেন 4টি বিশ্বকাপ ও 5টি কোপা আমেরিকা কাপ। সংবাদ শেষ করবো তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে 6 উইকেটে জয়। দেশে ফিরলে টাইগারদের রাষ্ট্রীয় সম্বর্ধনা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সংবাদপত্রে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা বন্ধের অনুরোধ সম্পাদকদের। অবৈধ অস্ত্র উদ্ধারে মধ্যরাত থেকে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু। ধরা হবে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদকের গডফাদারদেরও, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানহানির 5 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। সিএমএম কোর্টের রায়। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিএনপির। এবং আয়নাঘরে 8 বছর বন্দি জীবনের লোমহর্ষক বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি। ডিবি অফিস আর ভাতের হোটেল হবে না, প্রতিশ্রুতি নতুন গোয়েন্দা প্রধানের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।